ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। টিডব্লিউএস একাডেমিতে তোমাদের ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের ক্লাস শুরু হবে আজকে। আজকের টপিক হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের ক্লাস করেনি এমন কেউ আমাদের ব্যাচে, মানে আমাদের ক্লাসে অন্ততপক্ষে আশা করি কেউ নেই। সবাই কম বেশি প্রিপোজিশন নিয়ে চর্চা করেছো, সেই মতো করে ক্লাস করো, মন দিয়ে করো। অনেক নতুন নতুন নিয়ম, রুলস বা প্র্যাকটিসের অনেক কোয়েশ্চেন আছে আমাদের ক্লাসে আজকে। যারা ইতিমধ্যে জয়েন করেছো প্রত্যেককেই ওয়েলকাম। গুড ইভিনিং, গুড ইভিনিং। লালু প্রসাদ সিংহ, থ্যাংক ইউ লালু। খুব ভালো আছি, তুমি কেমন আছো? বাফারিং হচ্ছে? না না, ঠিক আছে, অল ওকে। চিরঞ্জিত, সবকিছুই দেখা যাচ্ছে। রুল তো শেখানোই হবে। সর্বপ্রথম একদম অল্প কথায় বলে নিই যে অ্যাকচুয়ালি প্রিপোজিশনটা কি। দেখো, আমরা জানি পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই হলো প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, 8টা। তার মধ্যে আমাদের আজকে আলোচনা হচ্ছে প্রিপোজিশন। তো প্রি কথাটার মানে হচ্ছে পূর্বে। প্রিপোজিশনের মধ্যে দুটো শব্দ পাই আমরা, একটা প্রি আর একটা হচ্ছে পজিশন, তাই তো? এই প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি অবস্থান। এটা সাধারণ অর্থ। তো প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন মানে হচ্ছে অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে কি সম্পর্ক স্থাপন করে সেটাই। যেমন মনে করো আমি যদি বলি they are going to school, তাহলে এটা কি? নাউন। এটা কি? নাউন। নাউনের আগে কি বসেছে? টু, প্রিপোজিশন বসেছে। তাহলে এই টুটা সাধারণত নাউন এর আগে বসে, অনেক সময় প্রোনাউনের আগেও বসে। ঠিক আছে, তাহলে নাউনের আগে বসছে, বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে কি সম্পর্ক সেটাই বলে দিচ্ছে। বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে কি সম্পর্ক সেটাই বলে দিচ্ছে। তাই বলেছে যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। সিম্পল, চাপ নেই কিছু। প্রিপোজিশনের লিস্ট, প্রিপোজিশনের একটা লম্বা লিস্ট তোমাদের আমি দেখাবো, যে অনেকে হয়তো এত লিস্ট আগে কখনো একসঙ্গে দেখেনি, এটা হতে পারে। তো প্রিপোজিশনের টোটাল ফ্যামিলি, এদের বংশে কে কে আছে একটু দেখে নিই। ফ্রম একটা প্রিপোজিশন, অফ, অফ, সিন্স। অফ আবার দু রকমের আছে, একটা সিঙ্গেল এফ, একটা ডাবল এফ। সিন্স, ফর, বাই, উইথ, ইন, অ্যাট, অন, আপন, অনটু, টু, টুয়ার্ডস, আন্ডার, বিনিথ, আন্ডারনিথ, এক্সেপ্ট, বিটুইন, অ্যামাং, অ্যামাংগেস্ট। অ্যামাংগেস্ট প্রায় কাছাকাছি কাজ করে। ওভার, অ্যাবভ, বিলো, আপ, ডাউন, টু, আপওয়ার্ডস, ডাউনওয়ার্ডস, about, inside, outside, within, without, after, before, next to, adjacent, beside, besides, except। except ও প্রিপোজিশনের মধ্যে অনেক সময় কাজ করে। ahead of, behind, in front of, along, beyond, across, during, opposite, against, out of, through, around, throughout, up to, till, until, এগুলো সবই কম বেশি প্রিপোজিশন। এরা সবাই প্রিপোজিশন, এরা প্রিপোজিশনই আর কি। অমিত, হবে, দেখো এক একজন এক একটা ভাবে বোঝে। আমি যেভাবে করছি দেখো, একটু একটু করে বুঝতে পারবে। শুধু একটা থিওরি জেনে কিছু হবে না, আমার কাছে অনেক কিছুই আছে, অনেক নোট আছে, এগুলো একটু একটু করে পড়তে হবে। যেমন দেখো, অ্যাট কোথায় কোথায় বসে প্রথমে আমি যদি আলোচনা করি। অ্যাট সাধারণত কোনো কোনো ছোট স্থানের আগে, যেমন গ্রামের আগে অ্যাট বসে, কোনো এলাকার নামের আগে অ্যাট বসে, কোনো ছোট শহরের আগে অ্যাট বসে। ঠিক আছে, যেমন অ্যাট পৃথিবী, কোনো একটা ছোট জায়গা, কোনো একটা ছোট স্থান। অ্যাট বারাসাত, কোনো একটা ছোট স্থান, ছোট একটা টাউন, ছোট কোনো শহর, তো অ্যাট বারাসাত।
সময় বোঝাতে তার আগে অ্যাট বসে, যেমন আই গো টু বেড অ্যাট 10 o'clock। তো এইভাবে পার্ট বাই পার্ট শেখো, অসুবিধা নেই। অবস্থা বোঝাতে অ্যাট বসে। দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও, মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে আছে আমাদের দেশ, এরকম অর্থ করছে। হার বা গতি বোঝাতে অ্যাট বসে, যেমন রনি ওয়াজ ড্রাইভিং দ্য কার অ্যাট 100 কিলোমিটার/আওয়ার, এটা একটা স্পিড বোঝাচ্ছে, গতি বোঝাচ্ছে। দায়িত্ব বোঝাতে অ্যাট বসে। ইউ মাস্ট রিপেয়ার ইট অ্যাট ইউর ওন কস্ট। এগুলো পড়বে, অসুবিধা কোথায়, ঠিক আছে। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, যেমন বাগুইহাটি ইজ অ্যাট 50 কিলোমিটার ফ্রম হিয়ার, দূরত্ব বোঝাতে বসেছে। বয়স বোঝাতে অ্যাট বসে। হি লস্ট হিজ ফাদার অ্যাট 10, 10 মানে 10 বছর বয়স, হি লস্ট হিজ ফাদার অ্যাট 10। দিক বোঝাতে অ্যাট বসে। হি পয়েন্টেড দ্য গান অ্যাট হিম, ঠিক আছে। এগুলো তোমাকে পড়তে হবে, এগুলো তোমাকে বারবার করে পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। ধরো এবার তোমার এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাকে বানিয়ে দিচ্ছি, দেখো কিভাবে। হি লস্ট হিজ ফাদার ড্যাশ 10, অপশন দেওয়া হচ্ছে অফ, ইন, ফর, অ্যাট। এবার এখান থেকে বলো কোনটা বসবে। তখন তোমরা দেখলে যে এখানে তো 10 তো বয়স বোঝাচ্ছে, তাহলে অ্যাট 10 হবে, উত্তর হবে আমাদের অ্যাট। তাহলে এখান থেকেই কনসেপ্টটা পাওয়া যাচ্ছে যে হি লস্ট হিজ ফাদার অ্যাট 10 AM, কারণ এই বয়স বোঝাতে অ্যাট বসেছে। এইভাবে মনে রাখবে। আই গো টু বেড অ্যাট 10 o'clock, তোর এখান থেকে কোয়েশ্চেন এভাবে তোমার পরীক্ষা এলো, আই গো টু বেড ড্যাশ 10 o'clock। তাহলে এখানে আমরা কি বসাবো, অফ বসাবো, ইন বসাবো, ফর বসাবো, না অ্যাট বসাবো। নিশ্চয়ই তখন আমরা এখানে অ্যাট বসাবো, কারণ এটা সময় বোঝাচ্ছে। এইভাবে এগুলো পড়বে, পড়তে পড়তে শিখে যাবে। এগুলো বেসিক বিষয়, এছাড়া আরো আছে। তাহলে এগুলো তোমরা পড়বে বাড়িতে। এবার কিছু কিছু শব্দ দেখাবো যে শব্দের পরে অ্যাট ফিক্সড। ঠিক আছে অমিত, আমি দেখছি তোমার কথা, আমি বুঝতে পেরেছি। তো যেমন অ্যারাইভ অ্যাট, অ্যাস্টনিশড অ্যাট, অ্যানয়েড অ্যাট, এনভি অ্যাট, ফায়ার অ্যাট, নক অ্যাট, শেম অ্যাট, অনেক সময় এটা অন বসে, স্মাইল অ্যাট, লাফ অ্যাট, সারপ্রাইজ অ্যাট। এই শব্দটা ভুল, এটা কেটে দিলাম। আচ্ছা, ওয়ান্ডার অ্যাট, অ্যালার্ম অ্যাট, জিয়ার অ্যাট। তাহলে এগুলো হচ্ছে উপহাস করা, জিয়ার, এই অ্যাট, ঠিক আছে। সারপ্রাইজের সঙ্গে অনেক সময় ইনও বসে, এগুলো নোট করতে পারো। আচ্ছা, এরকম নিয়ম সহ শিখেছো আগে কেউ আছো ক্লাসে? এরকম নিয়ম করে শিখেছো কেউ আছো? ভেঙে ভেঙে শিখেছো এরকম করে কেউ আছো ক্লাসে? বা বলো আমার সাজানোটা কেমন হয়েছে, সেটা বলো। তোমাদের জন্য এই যে এত কষ্ট করে সাজালাম, এই সাজানোটা কেমন হয়েছে? থ্যাংক ইউ। আই শুক মাই হেড মানে কি? আমি আমার মাথাটা নাড়ালাম, ইন ওয়ান্ডার। ড্যাশ দিস ম্যান, তাহলে এখানে আমরা কি কি বসাতে পারি, অ্যাট। তাহলে এইভাবে ওয়ান্ডারের পরে অ্যাট বসে। তাহলে আই শুক মাই হেড ইন ওয়ান্ডার অ্যাট দিস ম্যান। এই ওয়ান্ডার অ্যাট কথাটার মানে হচ্ছে টু ফিল সুপিরিয়র অর অ্যামেজমেন্ট। তাহলে ওয়ান্ডার অ্যাট এর একটা মানে আছে, ঠিক আছে, টু ফিল সুপেরিয়র বা অ্যামেজমেন্ট, মানে অবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া, অ্যামেজমেন্ট, AMAZD, অ্যামেজমেন্ট। তাহলে এখানে ওয়ান্ডারের সঙ্গে এই অর্থে আমরা এখানে অ্যাড বসাতে পারি প্রয়োজনে, ঠিক আছে।
আচ্ছা, অ্যালার্ম দিয়ে যদি তোমার পরীক্ষায় কোনোভাবে কোয়েশ্চেন আসে, তাহলে সেটাকে আমরা কি করবো? অ্যালার্ম দিয়ে, অ্যালার্ম মানে কোনো ব্যাপারে সতর্ক থাকা, সচেতন থাকা, এরকম ভাবে বলা হয়। ধরো বললাম আই ওয়াজ এ বিট অ্যালার্ম, হ্যাঁ আমি কিছুটা চমকে গেছি। অ্যালার্ম মানে এখানে কিন্তু হতচকিত হয়ে যাওয়া বা চমকে যাওয়া। হাউ মাচ ওয়েট শি হ্যাড লস্ট। তাহলে আই ওয়াজ এ বিট অ্যালার্ম, তাহলে অ্যালার্মের পরে আমরা তো শিখেছি যে অ্যাট বসে, তখন তোমার এটাকে অ্যাট কাজে লেগে যাবে। তাহলে এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, যে অ্যারাইভের পরে অ্যাট বসে, অ্যাস্টনিশড এর পরে অ্যাট বসে, অ্যানয়েড এর পরে অ্যাট বসে, এনভির পরে অ্যাট বসে, ফায়ার অ্যাট, নক অ্যাট, শেম অ্যাট, স্মাইল অ্যাট, লাফ অ্যাট, সারপ্রাইজড অ্যাট, ওয়ান্ডার অ্যাট, অ্যালার্ম অ্যাট, জিয়ার অ্যাট। চলো নেক্সট আমরা টু দিয়ে কিছু পড়াশোনা করি। জিয়ার মানে কোনো বিষয়ে এ করা, জিয়ার বলতে কোনো বিষয়ে উপহাস করা, জিয়ার ব্যঙ্গ করা, উপহাস করা বা ব্যঙ্গ করা। শিউলি, থ্যাংক ইউ শিউলি, থ্যাংক ইউ। তো টু এর ব্যবহার কোন স্থানে আসা বা কোন স্থানে যাওয়া বোঝালে তার আগে টু বসে, যেমন হি গোজ টু স্কুল, তাহলে স্কুলে যাওয়ার কথা বলছে। হি কেম টু বাংলাদেশ, সে বাংলাদেশে এলো, কেম টু বাংলাদেশ ইন 1971, তাহলে এখানে টু বসেছে। কিন্তু আসা যাওয়া বোঝালে হোম বা অ্যাব্রডের পর, হিয়ার দেয়ার এর পরে মানে আগে কখনো টু বসে না। যেমন ফ্রম হিয়ার টু দেয়ার, যেমন এখানে দেখো হি টোল্ড মি টু রিড এ বুক, আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, তাহলে এখানে কিন্তু দ্বিতীয় নম্বরে চলে গেলাম, ফ্রম হিয়ার টু দেয়ার। এই হিয়ার এর আগে যেমন প্লিজ, এখানে যদি আমরা কোথাও লিখে থাকি হি কেম টু হোম অ্যাট 9 PM, যদি এরকম বলা হয় যে সেন্টেন্সের মধ্যে এরর খুঁজে বের করো, তখন তুমি জানবে যে হোমের আগে কখনো প্রিপোজিশন বসাতে হয় না। ঠিক আছে, কারণ হোমটা একটা স্থানবাচক শব্দ, এটা একটা অ্যাডভার্বের মতো কাজ করে, অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের আগে কখনো প্রিপোজিশন বসে না, আর প্রিপোজিশন বসে সাধারণত নাউনের আগে বা প্রোনাউনের আগে, সেটাই বলা হয়েছে। তাহলে হোমের আগে যেমন হি ওয়েন্ট টু অ্যাব্রড, সে বিদেশ গেল, এখানে অ্যাব্রডের আগেও বলা হচ্ছে টু দেওয়া যাবে না। এই এই কথাগুলো এখানে বলা হয়েছে। বলেছে কি হোমের আগে, অ্যাব্রডের আগে, হিয়ারের আগে, দেয়ারের আগে টু বসানো যাবে না। তবে ফ্রম হিয়ার টু দেয়ার এটা তো একটা ফ্রেজ, এখানে আলাদা ব্যাপার, এই দেয়ারের আগে টু বসেছে, এই ব্যাপারটা ব্যতিক্রম। তো এগুলো সিম্পল জিনিস। বাক্যে তে থাকতে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম বসে, তে যেমন যেতে, বলতে, ঠিক আছে। হি টোল্ড মি টু রিড, পড়তে, সে আমাকে পড়তে বললো একটা বই। আই হ্যাভ নাথিং টু গিভ, দেওয়ার মতো আমার কাছে তোমার কিছু, মানে আমার কাছে দেওয়ার মতো তোমার কিছু নেই। আই হ্যাভ নাথিং, আমার কাছে কিছু নেই তোমাকে দেওয়ার মতো, আমার কাছে কিছু নেই তোমাকে দেওয়ার মতো। ব্যক্তির কাছে বোঝাতে টু বসে, হি কেম টু মি, এগুলো চলবে। অনুসারে বোঝাতে দ্য ফুড ইজ টু মি টেস্ট, টেস্ট মানে তো স্বাদ, TAST। আমার কাছে খাবারটা বেশ সুস্বাদু হয়েছে। জাপান ইজ দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, পর্যন্ত বোঝাতে টু বসে। দে ফট টু দ্য লাস্ট, পরিমাণ বোঝাতে বসে টু। দেয়ার আর 2.54 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ, এগুলো পড়তে হবে। কিছু কিছু শব্দ আছে যাদের পরে সবসময় প্রিপোজিশন টু বসে, যেমন ইনক্লাইন টু, হার্মফুল টু, বেনিফিশিয়াল টু, ইনজুরিয়াস টু, অ্যাকর্ডিং টু, অ্যাকাস্টম টু, অ্যাড টু, অ্যাডমিট টু, অ্যাডজাসেন্ট টু, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। ইনক্লাইন টু, হার্মফুল টু, হার্মফুল মানে ক্ষতি করা, ঠিক আছে। ইনক্লাইন মানে অ্যাকচুয়ালি নতি স্বীকার করা, নত হওয়া, নত হওয়া। ইনক্লাইন মানে অ্যাকচুয়ালি নত হওয়া, কারো কাছে নত হওয়া বলে না, নিচু হওয়া। তো হার্মফুল টু, বেনিফিশিয়াল টু, ইনজুরিয়াস টু,
অ্যাকর্ডিং টু, ইনজুরিয়াস টুটা খুব আসে পরীক্ষায়, অ্যাকর্ডিং টু আসে, অ্যাকাস্টাম টু এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যাড টু, অ্যাডের সঙ্গে টু বসে, অ্যাডমিট টু, অ্যাডজাসেন্ট টু, অ্যাফেকশনের টু। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে অ্যাফেকশন বললে কিন্তু ফর বসে, অ্যাফেকশন, অ্যাফেকশনের সঙ্গে কিন্তু ফর বসে, কিন্তু অ্যাফেকশনের সঙ্গে কিন্তু আবার টু বসে। অ্যাটেন্ড টু, বার টু, ক্লিং টু, বিলং টু, ক্লোজ টু, কমিট টু, কমন টু, নোন টু, কনফাইন টু, কনজেনিয়াল টু, কন্ট্রারি টু। এগুলো পড়ো, একবার করে পড়ে নাও। এগুলো এখন পরপর করাচ্ছি বলে কোনো চাপ নেই, কিন্তু যখন এগুলো একসঙ্গে মিশে যাবে তখন কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, মানে ওভারঅল যখন মোটের ওপর প্র্যাকটিস হবে তখন কিন্তু খুব চাপ হয়ে যাবে। এই বার কথাটার অর্থ হচ্ছে বার মানে কোনো বাধা, বাধা বা প্রতিবন্ধকতা, ঠিক আছে। ক্লিং মানে কোনো কিছুর সঙ্গে লেগে থাকা বা কোনো কিছুর সঙ্গে আটকে থাকা বলা যায়, অসুবিধা নেই, লেগে থাকা বা কোনো কিছুর সঙ্গে আটকে থাকা। আর কোনটার মানে বলবো? কনফাইন মানে কোনো কিছুর সঙ্গে বন্ধ থাকা, কনফাইন মানে কোনো কিছুর সঙ্গে বন্দি থাকা। ঠিক আছে। কনজেনিয়াল, কনজেনিয়াল কথাটার মানে কি? কন্ট্রারি মানে বিপরীত। কনজেনিয়াল কথাটার মানে কি? কনজেনিয়াল, কনজেনিয়াল মানে কোনো কিছুর উপকূল, কনজেনিয়াল মানে কোনো কিছুর উপকূল বা অনুকূল। কোনো কিছুর অনুকূল হওয়া। আর কন্ট্রারি মানে কোনো কিছুর বিপরীত কিছু হওয়া, বিপরীত। ঠিক আছে, বিপরীত, কোনো কিছুর বিপরীত। ধরো তোমার পরীক্ষার সময় কোনোভাবে কোয়েশ্চেন এলো শূন্যস্থান আকারে, তখন তুমি এখন তো যেটা পড়ছো সেটা সঙ্গে সঙ্গে তার প্রয়োগ করিয়ে দেখাচ্ছি এবং সেই রিলেটেড কিছু থাকছে, তো তখন তো অসুবিধা নেই, কিন্তু যখন এগুলো তোমাকে একসঙ্গে ধরা হবে তখনই হবে আসল কাজ। ঠিক আছে। ধরো একটা সেন্টেন্স আমি বলে দিই, এটাকে তোমার পরীক্ষার সময় কিভাবে আসতে পারে? সি কুইকলি বিকেম অ্যাকাস্টামড, মানে আমি যে নোটগুলো করে দিচ্ছি সেগুলো তোমার ঠিক পরীক্ষার সময় কিভাবে কাজে লাগতে পারে? অ্যাকাস্টামড, হয়তো পরীক্ষার সময় তোমার এখান থেকে কোয়েশ্চেন এলো, এখানে একটা পার্ট ব্রেক করলো, এখান থেকে একটা পার্ট ব্রেক করলো, এখানে একটা পার্ট ব্রেক করলো, আর এখানে বললো নো এরর। এটাকে বললো এ, এটাকে বললো বি, এটাকে বললো সি, মানে এটাকে বললো সি আর এটাকে বললো ডি। এবার এখানে বলে দিল এতে ভুল আছে, বিতে ভুল আছে, সিতে ভুল আছে, না ডিতে ভুল আছে? বলো দেখি কোথায় ভুল আছে, কোথায় ভুল আছে? সব কটার বেঙ্গলি মিনিং? আরে যেগুলো ইজি সেগুলো তো আমি কি লিখে দেবো? তাহলে তো আমার আরো অনেক কিছু করানোর আছে, ছোট ছোট জিনিসগুলোকে এখন কি করে বলবো? তাহলে আমরা শিখেছি যে অ্যাকাস্টামডের সঙ্গে কি বসে, আমরা শিখেছিলাম কি অ্যাকাস্টামডের সঙ্গে কি বসে? অ্যাকাস্টামডের সঙ্গে টু বসে, এক বসে না। তাহলে আমরা ভুলটা পাচ্ছি তখন বি পার্টে, ভুলটা কি পাচ্ছি আমরা?
বি পার্ট, তখন পয়েন্ট আউট করতে হবে অপশন বি। এই তো ব্যাপার, এইভাবেই আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। ব্যাপারটা ছোট, কিন্তু কোয়েশ্চেন এইভাবেই তো হতে পারে। অ্যাকাস্টাম মানে অভ্যস্ত থাকা, অ্যাকাস্টাম মানে অভ্যস্ত থাকা। অমিত, তা হয়, সে অসুবিধা নেই, করা যায় অমিত, কোনো চিন্তা করতে হবে না, এগুলো করা যাবে। অ্যালার্ম মানে রিমাইন্ডার হয়, আর অ্যালার্ম মানে সতর্ক করা হয়, অ্যালার্ম মানে ভয় পাওয়া হয়। কত রকম অর্থ একটা শব্দের। বিপদের আশঙ্কা করা, অ্যালার্ম বিপদ সংকেত, অ্যালার্ম মানে বিপদ সংকেত। অ্যালার্ম মানে বিপদ সংকেত, অ্যালার্মের সঙ্গে তো অ্যাড বসে বলে দিয়েছি না। আরো আছে দেখো, ডেডিকেট টু, ডিভোট টু, এক্সপোজ টু, এক্সেপশনাল টু, ইয়েল টু, গ্রেটফুল টু, হোস্টাইল টু, ইনডেটেড টু, ইন্ট্রোডিউস টু, ইরিভেলেন্ট মানে অপ্রাসঙ্গিক, ইরিভেলেন্ট টু অপ্রাসঙ্গিক, লায়াবেল টু, লয়াল টু, অবজেক্ট টু, প্রেফার টু, প্রেফারেবল টু, সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, টক টু, ইনফেরিয়র টু। এখান থেকে তো কতবার পরীক্ষায় প্রশ্ন এসেছে তার ঠিক নেই। সুপিরিয়রের পরে পরীক্ষার সময় তোমার দেন দিয়ে দেয়, বলে সুপেরিয়র দেন মি, এরকম একটা দিয়ে দেয়, কিন্তু আমরা জানি সুপেরিয়র সঙ্গে দেন না, সুপেরিয়র সঙ্গে টু বসে, তো এই কনসেপ্টটা কাজে লেগে গেল। ঠিক আছে, ডেডিকেটেড এর সঙ্গে টু বসে, এটা আমাদের লাগবে। ডিভোট টু, এক্সপোজ টু, এক্সেপশনাল টু, ইয়েল মানে হচ্ছে হার স্বীকার করা, মানে সারেন্ডার করা যেটাকে বলে, হার স্বীকার করা। গ্রেটফুল মানে কৃতজ্ঞ। হোস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ। ইনডেটেড মানে অ্যাকচুয়ালি ঋণী। ঠিক আছে, ইরিভেলেন্ট মানে অপ্রাসঙ্গিক। লায়াবেল মানে কোনো কিছুর উপর দায় থাকা। প্রিপোজিশনের কি দেখেছো, প্রিপোজিশন সবে তো শুরু, এখন দেখে অবাক হয়ে গেলে হবে। লায়াবেল মানে অ্যাকচুয়ালি দায়ী থাকা, লায়াবেল মানে দায়ী। লয়াল মানে বিশ্বস্ত। প্রেফার মানে পছন্দ করা, প্রেফারেবল একই অর্থ, এটা পার্টস অফ স্পিচের পরিবর্তন, এটা নাউন আর এটা হচ্ছে ভার্ব। সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র মানে উৎকৃষ্ট, উন্নত, উৎকৃষ্ট বা উন্নত। আর ইনফেরিয়ার ঠিক এর বিপরীত শব্দ, ইনফেরিয়ার মানে হচ্ছে অপকৃষ্ট বা অনুন্নত। ইনফেরিয়ার, 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 সুপেরিয়ারের বিপরীত শব্দ। prone to, refer to, reply to, speak to, lead to, eager to, যেগুলো আসে সেগুলো একটু বলবো আগে, কিন্তু বেসিক জিনিসটা শেখো, যেগুলো আসে সেগুলো কোয়েশ্চেন, মানে আমাদের আজকের ক্লাসেই তো আছে, ডাইরেক্ট কি কোয়েশ্চেনে ঢুকবো? রমজান বলছে স্যার এখন ইংরেজি একটু কম গুরুত্ব দিচ্ছি, প্রবলেম হবে, লাস্টের দিকে টানতে পারবে না তো, এখন থেকে অল্প অল্প করে সময় করো। ঠিক আছে, ডব্লিউবিপির পিওয়াইকিউ কোয়েশ্চেন আজকে শুরু হয়ে গেছে, ইরানি আজকে শুরু হয়ে গেছে, আজকে ইংরেজি ক্লাসটা করালাম, অন্যান্য সাবজেক্টে তো আগেই শুরু হয়েছে তোমাদের জানো। চলো, এভাবে ইনের ব্যবহার তোমাদের পড়া দরকার। কোনো বিষয় বা ভাষায় বোঝালে তার আগে ইন বসে, বড় স্থান বোঝাতে ইন বসে, মাসের নামের আগে ইন বসে, বছরের নামের আগে ইন বসে, ঋতুর নামের আগে ইন বসে, ক্ষেত্র বোঝাতে ইন বসে, অবস্থা বোঝাতে ইন বসে, বিবেচনা বোঝাতে ইন বসে, পেশার ক্ষেত্রে ইন বসে, হি হ্যাজ বিন ইন পলিটিক্স। তাহলে এই জায়গাগুলো একটু চেক করে নাও। যেমন উই লিভ ইন কলকাতা, তাহলে কলকাতাটা বড় জায়গা, তার আগে ইন বসেছে। উই গেট ফ্রিডম ইন অগাস্ট, এটা মাসের নাম, এটা মাস।
আর এটা কি 1947, এটা হচ্ছে বছর। ঠিক আছে, আমরা ফ্রিডম পেয়েছি ইন অগাস্ট, এটা সালটা আলাদা হবে, সালটা হচ্ছে 1948 হবে, ছাপার ভুল। উই গেট ফ্রিডম ইন অগাস্ট ইন 1948, 1948 সালের আগস্ট মাসে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তাহলে মাসের আগে ইন বসে এবং সালের আগে ইন বসে। ক্ষেত্র বোঝাতে ইন বসে আই এম আনএবল টু হেল্প ইউ ইন দিস রিগার্ড, এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তাহলে কোনো একটা ক্ষেত্র বোঝাচ্ছে, অবস্থা বোঝাতে ইন বসে। হি ইজ ইন এ গুড হেলথ, তাহলে তার স্বাস্থ্য এখন ভালো আছে, তার মানে সুস্বাস্থ্যের সে অধিকারী এখন, তার মানে তার অবস্থা বোঝাচ্ছে। বিবেচনা বোঝাতে ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ওন ইন্টারেস্ট, তাহলে তোমার নিজের আগ্রহে তোমাকে এটা করতে হবে। পেশার ক্ষেত্রে বোঝাতে ইন বসে হি হ্যাজ বিন ইন পলিটিক্স, পলিটিক্সে সে যুক্ত হয়েছে, তো পেশার ক্ষেত্রে ইন বসে। ও সরি, আমি কি করলাম, 15 আগস্ট 1947, ঠিকই তো লিখেছিলাম, আমি কি করলাম, মাথা ঘুরে গেল। 1947 কেউ আবার বদনাম বদনাম করো না আমাকে, আমি একদম সাময়িক ভাবে মাথা মনে হয় আমার কাজ করেনি। 1947, দুঃখিত। সুরজিৎ থ্যাংক ইউ। চলো তাহলে, অসুবিধা আছে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো? সেটাই বনশ্রী, সেটাই সেটাই সেটাই, একটু মাঝে মধ্যে হয়। ঠিক আছে চলো, এরকম ভেঙে ভেঙে এই বয়সে এসে শেখা মানে খুব খুব বড় ব্যাপার। আসলে আমাকে এত গোড়া থেকে করাতে হচ্ছে কারণ তোমরা এগুলো দীর্ঘদিন হয়তো একটু টাচে নেই, সেই জন্য একটু বলে দিচ্ছি। মাধ্যম বোঝাতে ইন বসে ইউ হ্যাভ টু পে ইট ইন ক্যাশ। অনুপাতের ক্ষেত্র বোঝাতে ইন বসে ইন ইংল্যান্ড 1 in 3 এন্টার্স হায়ার, হায়ার এডুকেশন এরকম আর কিছু একটা হবে। এক্সপার্ট ইন, এক্সেল ইন, ইন্ডাজ ইন, সাকসিড ইন, বিলিভ ইন, অ্যাসিস্ট ইন, ইন্টারেস্টেড ইন, মুখস্থ করবে। কনসিস্ট ইন, লাই ইন, এনকারেজ ইন, পারসিস্ট ইন, রিচ ইন, ট্রেড ইন, এভাবে পড়বে। তারপরে এভাবে ফরের ব্যবহার আছে, কিছু ফরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখে নাও, এগুলো জাস্ট একটু পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, সব দেওয়া আছে, নোটসের আকারে দেওয়া আছে। চলো, কম্পেনসেট ফর, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা, এগুলো নোট করবে বিবেক। আস্ক ফর, অ্যাফেকশন ফর, অ্যাফেকশনটা আগে আমি বলে নিয়েছিলাম। অ্যাপেটাইট ফর, বাউন্ড ফর, কেয়ার ফর, ডিজায়ার ফর। তাছাড়া ফ্রম এর ব্যবহার কিছু আছে, রিফ্রেইন ফ্রম, রেসিস্ট ফ্রম, প্রহিবিটেড ফ্রম, প্রোটেক্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রিজার্ভ ফ্রম, অ্যালুপ ফ্রম, ডিফারেন্ট ফ্রম, সাফার ফ্রম, ইত্যাদি ইত্যাদি। ফন্ড অফ, শিওর অফ, কনসিয়াস অফ, অ্যাওয়ার অফ, ইনফর্ম অফ, প্রাউড অফ, বোস্ট অফ। পরীক্ষার সময় তোমার প্রশ্ন কিভাবে আসে একটু দেখে নাও। পরীক্ষার সময় প্রিপোজিশন সাধারণত দুভাবে আসে, একটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, যেটা আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি। ফিক্সড প্রিপোজিশন বা যেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট, যেটা 100 কত বন্ধ করলাম, 106 বন্ধ করলাম, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে তোমাকে এটা মুখস্থ করতে হবে একদম ডাইরেক্ট, বেশি নিয়মের দিকে না গিয়ে মুখস্থ করার দিকে সময় দাও, বেশি নিয়মের দিকে যেতে হবে না, এটা কমপ্লিটলি মুখস্থ করতে হবে। ফিক্সড প্রিপোজিশন গুলো কমপ্লিটলি মুখস্থ করতে হবে। আর এক রকমের প্রিপোজিশন আছে যেটা কিনা অর্থ অনুযায়ী হয়, অর্থ অনুযায়ী, অর্থ অনুযায়ী। তাহলে কি হলো, একটা প্রিপোজিশন হচ্ছে ফিক্সড বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা চোখ বন্ধ করে মুখস্থ করতে থাকো রাত দিন জেগে জেগে। আর একটা হচ্ছে অর্থ অনুযায়ী, যেটা নিয়ম পড়ে পড়ে করবে। এবার পরীক্ষার সময় তোমার দুভাবে আসতে পারে, যেমন যদি এরকম একটা দেয়, হি হ্যাজ বিন সাফারিং ড্যাশ ফিভার, তাহলে আমরা এখানে এটাকে ফিক্সড প্রিপোজিশনের মধ্যে ফেলবো, এটা ফিক্সড।
কারণ এরপরে তখন আমাকে কোনো নিয়ম ছাড়াই মুখস্থ করতে হবে যে সাফারিং এর পরে ফ্রম বসে, তোমাকে মুখস্থ রাখতে হবে সাফারিং ফ্রম। আর যদি বলা হয় আই গট 90% মার্কস ড্যাশ ইংলিশ, তাহলে এখানে আমরা কি দেখবো, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট বোঝাচ্ছে, বিষয় বোঝাচ্ছে, তার আগে ইন বসে, সেইভাবে তোমাকে এটা শিখতে হবে। তাহলে এটা হলো তোমার ফিক্সড প্রিপোজিশন, এটা হলো তোমার ফিক্সড প্রিপোজিশন, আর এটা হলো তোমার অর্থ অনুযায়ী বুঝে নিয়ে করা প্রিপোজিশন। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমি তোমাদের পাশাপাশি দুটো নোট রেখেছি, একটা হচ্ছে এই অর্থ অনুযায়ী চলছে, এই অফ বসে কোথায় কোথায় অর্থ অনুযায়ী চলছে, যে সম্পর্ক বোঝাতে অফ বসে আই নো নাথিং অফ ইট, আমি তার ব্যাপারে কিছুই জানি না, সম্পর্কে তার সম্পর্কে কি এটার সম্পর্কে আমি কিছুই জানি না। অধিকার মালিকানা বোঝাতে অফ বসে ইট ইজ দ্য হাউস অফ মিস্টার খান, মিস্টার খানের অধিকারে এই বাড়িটা, তাই জন্য এখানে আমার অফ বসেছে। উৎপন্ন হি কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি, জন্ম হওয়া অর্থে কামের সঙ্গে অফ বসেছে, এগুলো অর্থ অনুযায়ী। এবার আসছি আমরা ফিক্সড প্রিপোজিশন, এবার তোমার চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে। ফন্ডের পরে কি বসে অফ, শিওরের পরে কি বসে অফ, কনসিয়াসের পরে কি বসে অফ, অ্যাওয়ার্ডের পরে কি বসে অফ, ইনফর্মের পরে কি বসে অফ, প্রাউডের পরে কি বসে অফ, পোস্টের পরে কি বসে অফ, এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? শিউলি, জানি জানি অনেকে আছে খারাপ খারাপ কমেন্ট করে না, থ্যাংক ইউ শিউলি, থ্যাংক ইউ। তো এইভাবে পড়তে হবে। চল আরো অফ এর ব্যবহারটা দেখে নিই। কেপেবল অফ, ডেপ্রাইভ অফ, ডিভয়েড অফ, অ্যাকিউজড অফ, চার্জড অফ, অ্যাডভান্টেজ অফ, ডাল অফ, অ্যাফ্রেড অফ, অ্যাপ্রুভ অফ, bereft of, cause of, consist of, cure of, in the habit of, in favor of, envious of, fear of, full of, ignorant of। ঠিক আছে? তৌফিক, ভেরি গুড, অন্তত ক্লাসের প্রতি মনোযোগটা থাকুক, খুব ভালো কথা। লালু প্রসাদ, থ্যাংক ইউ। কোনগুলো মুখস্থ করবে? এই তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো মুখস্থ করবে, ফিয়ার অফ, ফুল অফ, এইভাবে এগুলো সেন্টেন্স করে করে শিখবে। একটু প্র্যাকটিস করা যাক কিছু কিছু কোয়েশ্চেন, প্র্যাকটিসটা তো দরকার। বারবার পড়ে পড়ে মনে থাকবে, বারবার পড়লে মনে থাকবে। Let us sit down dash the shade of a tree for some time। ধরো এখানে একটা প্রশ্ন আছে, বলছে চলো গিয়ে একটু বসি ড্যাশ দ্য শেড অফ এ ট্রি ফর সাম টাইম। তাহলে ধরো একটা গাছ, এই হচ্ছে গাছের পাতা, ঠিক আছে, সূর্য এখানে আছে, সূর্যের উপরে আলো দিচ্ছে, আর এই একটা অংশ জুড়ে কিছুটা ছায়া তৈরি হয়েছে, কিছুটা ছায়া তৈরি হয়েছে। তাহলে লেট আস সিট ডাউন ড্যাশ দ্য শেড অফ এ ট্রি ফর সাম টাইম, বলছে এই শেডের এখানে গিয়ে চল একটু বসি, কিছুক্ষণের জন্য বসি। তো এটা বলেছে, তাহলে এই যে শেড, তাহলে এটাকে ইনসাইড দ্য শেড, এটাকে ইনসাইড দ্য শেড হবে নাকি বিলো দ্য শেড, শেডের নিচে, ইন দ্য শেড না বিনিথ দ্য শেড, কোনটা করা যায়? এটা তোমাকে এক রকমের মুখস্থ রাখতে হবে। ইন দ্য শেড, কারণ এই শেডের মধ্যেই বসবে, শেডের বাইরে যাচ্ছে না, এই জায়গাটা ইন হবে, এই জায়গাটায় যে বসছে এটা হচ্ছে ইন দ্য শেড, কারণ এখানে এই যে ছায়াটুকু আছে না, ছায়া ঘেরা অংশ, এর মধ্যে বসার কথা বলেছে, ইনসাইড হবে না। এক্ষেত্রে ইনসাইডের সঙ্গে অনেকে ডাউট হতে পারে, ইনসাইডে তো হতে পারে, কিন্তু বিলো তো হচ্ছেই না, কারণ শেডের আবার বিলো হয় না, শেড তো পুরো জায়গাটা জুড়েই শেড, বিলো মানে নিচে, বিনিত মানেও নিচে,
ইনসাইড আর ইনের মধ্যে গোলমাল হতে পারে, কিন্তু তোমাদের কনফার্ম করো ইন দা শেড। এই কোয়েশ্চেনটা প্রিপোজিশন ডব্লিউবিসিএস এ একবার এসেছিল, ঠিক আছে? প্রিপোজিশন নিয়ে ডব্লিউবিসিএস এরকম একটা কোয়েশ্চেন এসেছিল। বিলো হবে না, বিলো মানে নিচে, তো শেডের নিচে হয় না, শেডটা তো পুরো অংশটাই শেড, তার মধ্যে বসার কথা বলেছে, বুঝতে পারলে? এরকম প্রচুর শর্ট মানে শূন্যস্থান আছে আজকের ক্লাসে। ইউ আর ফরচুনেট ড্যাশ হ্যাভিং অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড ওবিডিয়েন্ট সান, তাহলে ইউ আর ফরচুনেট, এরপরে কি বসবে? এখানে হবে ফরচুনেট ইন হ্যাভিং। এখানে সর্বপ্রথম আগে দেখে নাও, ফরচুনেটের সঙ্গে কিন্তু টু কিছু কিছু ক্ষেত্রে বসে, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে হ্যাভিং আছে, হ্যাভিং মানে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত আছে, আর যদি কোনো সেন্টেন্সে টু বসে তাহলে তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসাতে হয়, এটা তো আমরা সবাই জানি। তাহলে এখানে হ্যাভিং আছে, তাহলে হ্যাভিং থাকার জন্য এখানে আমাদের কোনোভাবে টু বসানো চলবে না, ঠিক আছে? না, টুটাও বসানো যাবে না, টুটাও একটা ভুল হবে। ফরচুনেটের সঙ্গে ইন বসে, সবসময় ইন বসে, ফরচুনেট ইন, এটা ফিক্সড প্রিপোজিশন। ফরচুনেটের সঙ্গে সবসময় প্রিপোজিশন ইন বসে। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে আই ওয়াজ ফরচুনেট ড্যাশ হ্যাভিং এ গুড টিচার, তাহলে ফরচুনেটের সঙ্গে এখানে তোমাকে ইন বসাতে হবে। আই ওয়াজ ফরচুনেট ইন হ্যাভিং এ গুড টিচার, মানে আমি সত্যি খুব সৌভাগ্যবান, আমি খুব সত্যি সৌভাগ্যবান যে এরকম একটা ভালো টিচার আমি পেয়েছি। তো ইউ আর ফরচুনেট ইন হ্যাভিং অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড ওবিডিয়েন্ট সান, মানে তুমিও খুব সৌভাগ্যবান, তুমি খুব লাকি যে তুমি একজন ইন্টেলিজেন্ট এবং এরকম একটা ওবিডিয়েন্ট সনকে তুমি পেয়েছো, সানকে তুমি পেয়েছো। না অমিত, তুমি নিশ্চিত থাকো ওখানে ইন হবে, ইন দা শেড বলে, ইন দা শেড বলে, হ্যাঁ শেডের মধ্যে থাকার কথা বলছে, শেড, ইন দা শেড 100%। অপর্ণা ধারা বলছে একদম আপনার, থ্যাংক ইউ, ঠিক আছে, ভাল লাগলো শুনে। We are highly disappointed dash the exam results. We are highly disappointed dash the exam results. আমরা we are highly disappointed dash the exam. Disappointed এর পরে একটা প্রিপোজিশন বসে, disappointed মানে হতাশ হওয়া, আমরা খুব হতাশ হয়েছি। dash the exam results, তাহলে কি হবে? about the exam results, from the তো হবে না, in the exam results না with, উত্তর হবে with the exam result। disappointed এর পরে ফিক্সড প্রিপোজিশন হচ্ছে with বসে, disappointed disappointed এর সঙ্গে with প্রিপোজিশন বসে। প্লিজ রাইট টু মি ড্যাশ দিস অ্যাড্রেস, প্লিজ রাইট টু মি ড্যাশ দিস অ্যাড্রেস, এটা সহজ আছে না? প্লিজ রাইট টু মি, তুমি দয়া করে লেখো, কি হবে? অ্যাট দিস অ্যাড্রেস, এই ঠিকানাতে, অ্যাট দিস অ্যাড্রেস। হি ওয়াজ অ্যাসিওর্ড বাই হিজ ফ্রেন্ডস ড্যাশ এভরি টাইপ অফ হেল্প ইন অ্যান এমার্জেন্সি। হি ওয়াজ অ্যাসিওর্ড বাই হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা তাকে আশ্বস্ত করেছে যে
dash every type, by every type of help, of every type of help, with every type of help, about every type of help in an emergency, by his friends. হ্যাঁ বলো কি হবে, এটা সেন্টেন্স পড়লে বোঝা যাচ্ছে। না না না, অফ হবে, অফ। He was assured by his friends of every type of help, of every type of help, মানে সব রকমের সহযোগিতা করা, সাহায্য করা, of every type of help, সব রকমের সাহায্য করা, with না, with every type of help হয় না। He was assured, তাছাড়া এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই assured এর পরে অফ বসে, এটা দেখেই বসানো হচ্ছে, assured of, এই যে, আর কিছু বলার নেই, মুখস্থ, ঠিক আছে। ডিসঅ্যাপয়েন্টেড এর পরে অফ বসে না, না ডিসঅ্যাপয়েন্টেড উইথ বসে, ডিসঅ্যাপয়েন্টেড উইথ, উইথ উইথ, ঠিক আছে, সন্দেহ নেই। নেক্সট, আই কনভে মাই থ্যাঙ্কস ড্যাশ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব, এই কনভের পরে কি বসে সেটাই ব্যাপার, কনভে। তো আই কনভে মাই থ্যাঙ্কস ড্যাশ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব, I convey my thanks for the members of the club, I convey my thanks of the members of the club, I convey my thanks to the members of the club, I convey my thanks about the members of the club, এটা মুখস্থ রাখতে হবে। I convey my thanks, কি হবে উত্তর? কনভের পরে সবসময় টু বসে, কনভে টু, দীপিকা দারুণ বলেছো, কনভে টু, কনভে টু, প্রদান করা, প্রদান করা। আই কনভে মাই থ্যাঙ্কস টু দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব ড্যাশ দ্য নিউ সাফারি স্টর্মি মাহিন্দ্রা হ্যাজ মোর লেভারেজ ইন ইনক্রিজিং দ্য সেলস, একটু চাপের, পড়ে নাও, বুঝে নাও। ড্যাশ দ্য নিউ সাফারি স্টর্ম, এটা কোনো গাড়ির কথা বলছে, নিউ সাফারি স্টর্ম মাহিন্দ্রা হ্যাজ মোর লেভারেজ, লেভারেজ বলতে কোনো সুযোগ সুবিধা বা কোনো লোন জাতীয় কিছু একটা মানে করছে, তো এই লোনটা বেড়েছে বলে সেলটাও নাকি বেড়েছে, তাহলে ড্যাশ দ্য নিউ সাফারি স্টর্ম, তাহলে এখানে আনসারটা করতে হবে কি উইথ দ্য নিউ সাফারি, অ্যাট দ্য নিউ সাফারি হবে না, উইথ মানে সাথে, সাথে, দ্য নিউ সাফারি স্টর্মের সাথে, মানে নিউ সাফারি স্টর্মই আছে আবার মাহিন্দ্রাও আছে, তাহলে দ্য নিউ, উইথ দ্য নিউ সাফারি স্টর্ম, Mahindra has the leverage in increasing the sales. All is not well dash the automobile sector. আমি কেউ উত্তর করুন, আমি একজনের উত্তর দেখব, কি নাম, কেশাল্লা নাকি কৈশাল্য, কৈশাল্য, কৈশল্যা, কৈশল্যা মুর্মু উত্তরটা করো, কৈশল্যা মুর্মু, কৈশল্যা মুর্মু উত্তরটা করো, দেখি তোমার উত্তরটা ঠিক হচ্ছে কিনা। কৈশল্য মুর্মু উত্তর করো, তোমার উত্তরটা দেখবো। একটার সাথে আর একটা হলে হ্যাঁ উইথ বসে, কৈশল্যা মুর্মুর উত্তর না দেখা পর্যন্ত আমি নেক্সট কোয়েশ্চেন আসছি না। কৈশল্য মুর্মু, কোথায় গেল বাচ্চাটা? কৈশল্যা মুর্মু কোথায় গেল? ও কি কমেন্ট করেছে জানো? বলছে স্যার কোয়েশ্চেন গুলো ভীষণ সহজ হয়ে যাচ্ছে,
একটু একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন দিন। ও বলছে স্যার কোয়েশ্চেন গুলো খুব ইজি হয়ে যাচ্ছে, একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন দিন, কিন্তু ওর উত্তরটা আমি দেখতেই পাচ্ছি না। ধরেই আনতে হবে ওকে। ঠিক আছে, উত্তরই করলো না, আমি উত্তর এখনো দেখতেই পেলাম না। এবার নিজেই উত্তর দিচ্ছে না, এখনো দেয়নি। চলো, অল ইজ নট ওয়েল ড্যাশ দ্য অটোমোবাইল সেক্টর, এটা ঠিক আছে, উত্তর ইজি আছে, এটা সহজই ছিল, আমি মানলাম। নেক্সট, কোয়েশ্চেন আছে দেখাবো, আরো আছে, এররের কোয়েশ্চেন আছে। নেক্সট, আই এম স্যাটিসফাইড ড্যাশ ইজ ইনোসেন্স। আরে এটা তো আমাদের ফাউন্ডেশন ক্লাস, একটু ধরে ধরে বিষয়গুলো শেখাই না, একটু শেখো না, সময় নিয়ে একটু শেখো না। প্র্যাকটিসের জন্য প্রচুর কোয়েশ্চেন আছে আমার, 30-35টা 40টার কাছাকাছি কোয়েশ্চেন আছে। তো স্যাটিসফাইড এর পরে সবসময় উইথ বসে, নো প্রবলেম, এটা সবাই হয়েছে। আই অ্যাবসলিউটলি রিফিউজ টু পুট ড্যাশ উইথ দ্যাট সর্ট অফ কন্ডাক্ট, এটা ফ্রেজাল ভার্বের সঙ্গে কানেকশন আছে। আই অ্যাবসলিউটলি রিফিউজ টু পুট, আই অ্যাবসলিউটলি রিফিউজ টু পুট, এখানে আমরা পুট আছে দেখতে পাচ্ছি, পুটের সঙ্গে তো জানো, পুটের সঙ্গে আপ হলে একটা মানে হয়, পুটের সঙ্গে অন হলে একটা মানে হয়, পুটের সঙ্গে ও ডবল অফ হলে একটা মানে হয়, পুটের সঙ্গে আউট হলে একটা মানে হয়, কিন্তু ওর সঙ্গে দেখো একটা পরে আবার একটা প্রিপোজিশন মানে উইথ আছে, তাহলে পুট অন উইথ হয় না, পুট অফ উইথ হয় না, পুট আউট উইথ হয় না, পুট আপ উইথ হয়। পুট আপ উইথ মানে কি জানো, সহ্য করা, সহ্য করা। আর পুট অন মানে পরিধান করা, পুট অন মানে, পুট অন মানে পরিধান করা, জামা কাপড় পোশাক পরিধান করে বলে না। পুট অফ মানে স্থগিত রাখা, পোস্টপন করা। আর পুট আউট মানে নিভিয়ে ফেলা। এগুলো সব গ্রুপ ভার্বে আছে, এখানে পুট আপ উইথ হবে মানে সহ্য করা। আমি অবশ্যই এরকম ধরনের ব্যবহার সহ্য করতে পারবো না, এরকম কিছু বলেছে। উই উইল হ্যাভ টু অ্যাটোন ড্যাশ আওয়ার মিসডিড, এগুলো ফিক্সড প্রিপোজিশন। অ্যাটোন মানে প্রায়শ্চিত্ত করা, অ্যাটন মানে প্রায়শ্চিত্ত করা, আমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে আমার অপকর্মে, তাহলে কি অ্যাটনের সঙ্গে প্রিপোজিশন হচ্ছে ফর, অ্যাটন ফর আওয়ার মিসডিড, অ্যাটন ফর আওয়ার মিসডিড। ঠিক আছে, তো এরকম ভাবে করতে হবে, প্রচুর কোয়েশ্চেন আছে, এগুলো বাড়িতে পড়বে। আমার কিছু এভারেজ এররের কিছু কোয়েশ্চেন রাখা আছে, সেগুলো এবার করো। এরর বেসড অন প্রিপোজিশন, কিছু এররের কোয়েশ্চেন। A large sign near the entrance warns the visitor to beware about bears. একদম শিউলি, একদম একদম নিশ্চয়ই। একদম সঠিক, বিওয়ার এর পরে একটা প্রিপোজিশন ফিক্সড হয়, সেটা হচ্ছে বিওয়ার অ্যাবাউট নাই, বিওয়ার অফ, তাহলে ভুল আছে সি তে, আনসার হচ্ছে সি। এখানে নোট আছে, নোটটা দেখো, বিওয়ার ইজ ফলোড বাই অফ, বিওয়ার এর পরে অফ বসে, নট অ্যাবাউট, বিওয়ার অফ, এটা সঠিক। বিওয়ার অ্যাবাউট, এটা ঠিক না। The teacher was changed when he entered the class which comprised of 100 students.
The teacher was tensed when he entered the class which comprised of 100 students. ধর একটা সেন্টেন্স আমি লিখলাম যে দ্য কোর্স কম্প্রাইজেস এ ক্লাস বুক। দ্য কোর্স comprises a class book comma practice book and a CD। ধরো আমি এইভাবে একটা সেন্টেন্স লিখলাম, এখানে একটা জিনিস ভালো করে দেখো, কম্প্রাইজের জন্য কিন্তু খুব ডাউটের একটা জায়গা আছে। কম্প্রাইজ, COMPRISE, এই কম্প্রাইজ কথাটার মানে হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া, অন্তর্ভুক্ত হওয়া, অন্তর্ভুক্ত হওয়া, যেটাকে আমরা বলি ইনক্লুড, যেটাকে আমরা বলি ইনক্লুড করা। এখন কথা হচ্ছে, নিয়ম হচ্ছে কম্প্রাইজ যদি অ্যাক্টিভ ভয়েস হয়, কম্প্রাইজ অ্যাক্টিভ ভয়েসে কোনো প্রিপোজিশন নেয় না, কিন্তু প্যাসিভ ভয়েসে অফ নেয়। ব্যাপারটা কিরকম হলো? ব্যাপারটা কিরকম হলো দেখো, দ্য টিচার ওয়াজ টেন্সড, অর্থাৎ টিচার খুব চিন্তায় পড়ে গেলেন, হোয়েন হি এন্টার্ড, বা খুব টেন্সড হয়ে গেলেন, টেন্সড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়া, যখন তিনি ঢুকলেন ক্লাসে। দ্য ক্লাস হুইচ কম্প্রাইজড অফ 100 স্টুডেন্টস, যেখানে ক্লাসটা শুধুমাত্র 100 জন ছাত্র ছিল, শুধুমাত্র 100 জন ছাত্র ছিল, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ক্লাস হুইচ, এখানে সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েসে যাচ্ছে না প্যাসিভ ভয়েসে যাচ্ছে? দ্য ক্লাস হুইচ কম্প্রাইজ, তাহলে এখানে হুইচটা তো অবশ্যই ক্লাসের জন্য বসেছে, তাহলে সেন্টেন্সটার অবশ্যই আমরা দেখতে পাচ্ছি হুইচটা এখানে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস হিসেবে বসেছে, এটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েস আমি বলেছি প্রিপোজিশন অফ নেওয়া যাবে না। এখানে সেন্টেন্স আরেকটা লিখেছি দেখো, দ্য কোর্স কম্প্রাইজেস এ ক্লাস বুক, এই কোর্সের মধ্যে আছে, কোর্সের মধ্যে তুমি কি কি পাবে? একটা ক্লাস বুক পাবে, প্র্যাকটিস বুক পাবে এবং একটা সিডি পাবে। তাহলে এই কোর্সের মধ্যে ইনক্লুড আছে, এই কোর্সের মধ্যে ইনক্লুড আছে, কম্প্রাইজ হচ্ছে অ্যাকচুয়ালি ইনক্লুড অর্থ প্রকাশ করছে। তাহলে এরপরে আদৌ কোনো প্রিপোজিশন দরকার পড়ছে না, অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে। আর যদি তুমি প্যাসিভ ভয়েসে লেখো তাহলে তোমাকে কিন্তু একটা অফ প্রিপোজিশন দিতেই হবে। ঠিক আছে? প্যাসিভ ভয়েস হলে অফ দিতে হবে। দীপঙ্কর বর্মন, ইংলিশ বাংলা মানের জন্য কোনো অ্যাপ আছে? ইংলিশ বাংলা মানের জন্য মানে অ্যাপ আছে, ডিকশনারি আছে, ডিকশনারি ইউজ করো, ডিকশনারি তুমি প্লে স্টোরে পেয়ে যাবে। তাহলে এখানে সি নাম্বার এরর আছে, এখানে বলা আছে ইন অ্যাক্টিভ ভয়েস কম্প্রাইজ ইজ নট ফলোড বাই অফ, প্যাসিভ ভয়েস হলে অফ হতো। দেয়ার ইজ নো রুল রিগার্ডিং দ্য লেন্থ অফ এ প্রেসি, প্রেসির কোনো রুল থাকে না। প্রেসি মানে হচ্ছে যে কোনো বড় প্যাসেজকে ছোট করতে দেয় না, উইথ রিলেশন টু দ্যাট অফ দ্য অরিজিনাল প্যাসেজ।
অপর্ণা ধারা, নিশ্চয়ই সেগুলো বলে দেওয়ার মতো, সেগুলো তো আমি বলে দিই। কেউ বলতে পারবে যে আমি স্কিপ করে যাই? আমি প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে বলে দিই। তো এখানে ভুলটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে অপশন সি তে। কেন অপশন সি তে কি প্রবলেম আছে? বলেছে উইথ রিলেশন টু মাস্ট বি চেঞ্জ ইনটু ইন রিলেশন টু। উইথ রিলেশন টু হয় না, ইন রিলেশন টু হয়। এই যে এটা একটা ফ্রেজ, ইন রিলেশন টু, এটা বলতে হয়। উইথ রিলেশন টু না, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। দেয়ার ইজ নো রুল রিগার্ডিং দ্য লেন্থ অফ প্রেসি, প্রেসির কোনো নিয়ম হয় না ইন রিলেশন টু দ্যাট অফ দ্য অরিজিনাল প্যাসেজ। অরিজিনাল প্যাসেজ যেমন দেবে তার সঙ্গে সম্পর্ক রেখে তেমন আকৃতি হবে। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। হি ইজ সাফারিং উইথ ফ্লু, এটা তো খুব সুন্দর কোয়েশ্চেন, খুব ইজি একটা ব্যাপার। হি ইজ সাফারিং উইথ ফ্লু, তো এটা আমরা বরাবর শিখে এসেছি, সাফারিং এর পরে সবসময় ফ্রম বসে। তখন একটা উদাহরণ আমি এক্সট্রা হিসেবে দিয়েছিলাম, সাফারিং এর পরে এখানে ফ্রম বসবে, ফ্রম। ঠিক আছে, উইথ মাস্ট বি চেঞ্জ, উইথ কে অবশ্যই চেঞ্জ করতে হবে ফ্রমে, কারণ সাফারের পরে সবসময় ফ্রম বসে। ঠিক আছে, হি ওয়ান্টেড টু গো টু হোম, কিছুক্ষণ আগে এটা শেখানো হয়েছে আজকেই। তাহলে বুঝতে পারছো ওই থিওরিটা কি কি কাজে লাগছে, কিভাবে আসে পরীক্ষায়, সেটা কিন্তু দেখানো হলো। এখানে আমরা বলেছিলাম হোমের আগে কখনো টু দেবে না, রিমুভ টু, টুটাকে রিমুভ করো, এখানে টুটাকে রিমুভ করো, হোমের আগে টু বসে না। The students complained to the principal against the warden and the poor management of the hostel. তাহলে the students complained, complain মানে অভিযোগ করা, তাহলে কমপ্লেইন করেছে প্রিন্সিপালের কাছে ওয়ার্ডেনের বিরুদ্ধে, কোন ব্যাপারে? তাহলে কমপ্লেইনের পরে কি কি প্রিপোজিশন বসতে পারে? এক, কমপ্লেইন করা হয় প্রথমে কার কাছে, দ্বিতীয়ত কার বিরুদ্ধে, তৃতীয়ত কি সম্পর্কে। তিনটে জিনিসে কমপ্লেইন করা হয়। কমপ্লেইন করা হয় কারোর কাছে, প্রথম ব্যাপার। দ্বিতীয়ত কমপ্লেইন করা হয় কারোর বিরুদ্ধে, কমপ্লেইন করা হয় কারোর কাছে। তাহলে এখানে কমপ্লেইন করেছে প্রিন্সিপালের কাছে স্টুডেন্টরা, কার বিরুদ্ধে? ওয়ার্ডেনের বিরুদ্ধে, যে দেখভাল করার দায়িত্ব থাকে। কি ব্যাপারে? পুয়ার ম্যানেজমেন্ট অফ দ্য হোস্টেল, হোস্টেলের একদম বেকার ম্যানেজমেন্ট, মানে এখানকার যে পরিচালন যে মানে পদ্ধতিটা সেটা একদমই নাকি ভালো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার কাছের জন্য টু বসেছে প্রিপোজিশন, কার কাছে তার জন্য বসেছে টু, কার বিরুদ্ধে সেখানে বসেছে এগেইনস্ট, কিন্তু কি সম্পর্কে সেখানে এখানে প্রিপোজিশন বসানো হয়নি। তাহলে এখানে আমাদের কারোর কি সম্পর্কে অ্যাবাউট বলে ভালো হয়, খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। তাহলে এখানে আমাদের অ্যান্ড অ্যাবাউট, তাহলে এখানে যদি এটাকে আমরা এ করি, এটাকে আমরা বি করি, এটাকে যদি আমরা সি করি, ও এখানে এটা এ, এটা বি, এটাকে সি করি, এটাকে ডি করি, আর যদি এরর না থাকে তাহলে নো এরর, সেটাকে ই করি, তাহলে আমাদের কোথায় এরর পাচ্ছি খুঁজে? অপশন সি তে। কোথায় খুঁজে পাচ্ছি? অপশন সি তে, কারণ এখানে আমাদের একটা অ্যাবাউট বসাতে হবে কারো সম্পর্কে। দেখো মিসিং, প্রিপোজিশন মিসিং। এখানে নোট আছে কমপ্লেইন টু সামবডি, কারোর কাছে কমপ্লেইন করা হলে সেখানে টু, কমপ্লেইন এগেইনস্ট সামবডি, কমপ্লেইন পরে এগেইনস্টও বসে কারোর বিরুদ্ধে, আর কমপ্লেইন অ্যাবাউট বা অফ সামথিং, কোনো জিনিসের সম্পর্কে। অসাধারণ একটা নোট পাওয়া গেল, থ্যাংক ইউ। আমার আর সাধ্য নেই, সময়টাও শেষ হয়েছে। আশা করি অনেক ইনফরমেশন তোমাদের জানাতে পারলাম। পরদিন এসেও কালকেও প্রিপারেশন আর একটা পার্ট হবে, করাবো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।